কণিকা এসব কেমন আচরণ? তুই তো করে করছো। আর ভাষার কি ছিলি? ভদ্রঘরের ছেলে মেয়ে নিশ্চয় এসব বলবে না। কণিকা বেগম ঠোঁট চেপে কান্না আটকায়, আঁচলে চোখের পানি মুছে নিয়ে বলে, আমি তো নর্দমার জলে ভেসে বেড়ানো কীট। আমার থেকে এর চেয়ে ভালো ব্যবহার কিভাবে আশা করেন আপা? আপনারা তো ভালো ভদ্র সুশীল সমাজের মানুষ। আপনাদের ভাষা এত মধুর। 1 সেকেন্ডের ব্যবধানে কাউকে বেজন্মার কাতারে ফেলে দেন। তিনি তোমার মায়ের বয়সী, শাসন করে দু একটা কথা বলতেই পারে, তার মানে এই না তুই তোকারি করবে। আমিও তার মেয়ের বয়সী। আমার সাথে কেন এমন দুচ্ছায় আচরণ করবে, যেন আমি পথের কুকুর? আর শাসন কোনটা শোষণ কোনটা কিছুটা হলেও বুঝি আপা, গণ্ডমূর্খ নই। কণিকা বেগমের পাল্টা জবাব দিতে দেরি হয় না। পারভিন কি বলবে বুঝে উঠতে পারে না। শাশুড়ির স্বভাব আর মুখের ভাষা সম্পর্কে অবগত, কিন্তু শাশুড়ির বিরুদ্ধে বললে তারই ক্ষতি, তাই চুপ করে যায়। মমতাজ এতক্ষণে কথা বলার সুযোগ পায়। কার সাথে কি তুলনা করছিস তুই? 7 জন্মের ভাগ্য তোর এই বাড়ির নিবালা জুটেছে। তোর তো উচিত পা জড়িয়ে বসে থাকা, আর তুই গলাবাজি করছিস। কণিকা বেগম ননাসের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বর হেসে আওড়ায়, ও, সবাই গীত গাইবে আর আমি মুখ বুজে সহ্য করবো বুঝি? অনেক সহ্য করেছি, আর না। স্বামীর বাড়ি আমার, হক আমারও আছে। খুব খই ফুটছে না? মুর্তাজ আব্বা আসুক, তোর তেল ছুটাবো, দেখিসনি। কণিকা মোটেও ঘাবড়ায় না। যা হবার হবে, সেও চুপ থাকবে না। চুপ থেকেও দেখেছে তুচ্ছতা ছিল, কটূক্তি ছাড়া কিচ্ছুটি পায়নি। অনেক হয়েছে মাটি কামড়ে পড়ে থাকা। সে অসহায়, আর তার অসহায়ত্বের সুযোগ নিয়ে লোকে কথা শোনাবে, সেটা আর হবে না। সেও পাল্টা পাটকেল ছুড়বে। তাকে সংসার ছাড়তে হবে, ছাড়বে। তবুও নিজ আত্মসম্মানবোধ জলাঞ্জলি দিবে না। কি পেয়েছেটা কি ওনারা? দরিদ্র ঘর থেকে এসেছে বলে সে কি মানুষ নয়? গরিবরা কি মানুষের কাতারে পড়ে না? সমাজের উচ্চ পর্যায়ের লোকেরা মুখে সমতার গল্প শোনায়, আমরা সবাই ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই। সেটা মুখ অবধি সীমাবদ্ধ। মনুষ্যত্বের বুলি আওড়ায়, অথচ নিজেরা যা এক একটা অমানুষ বর্বরে পরিণত হয়েছে তা স্বীকার করবে না। বিকেলে মুর্তাজ আলী বাড়ি ফেরেন। নিজ ঘরে প্রবেশ করার আগে তার মস্তিষ্ক ঝালাপালা করা হয়। সে গম্ভীর মুখে ঘরে এসে কণিকাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কণিকা বেগম স্পষ্ট জবাব দেয়, তোর মা বলে নাই? শুনেই তো এলি, আবার জিজ্ঞেস কেন করছিস? মুর্তাজ আলী চোয়াল শক্ত হয়, থমথমে গলায় বলে, কতবার বলি তুই তোকারি করবে না? 100 বার কর্মু তুই তোকারি। মুর্তাজ আলী শান্ত চোখে চায়। মা বলেছে, তার ভাগেরটা শুনেছি, এখন তোমার মুখেরটাও শুনি। খোলসে আবৃত ও কণিকা বেগম হু হু করে কেঁদে ওঠে। মুর্তাজ আলী এগিয়ে এসে আগলে ধরে বুকে টেনে নেয়। কনক, সোনা ময়না, কাঁদে না। আমি জানি তো তোমাকে, সাথে মায়ের স্বভাবটাও। কি হয়েছে বলো? কণিকা বেগমের কান্না বেড়ে যায়। এই মানুষটি যদি তার বিরুদ্ধে যেত, তার কি হাল হতো? তাকে ভরসা না করলে সে কি করতো? সে কাঁদতে কাঁদতেই সবটা খুলে বলে। মুর্তাজ আলী গম্ভীর মুখে ধৈর্য সহকারে সবটা শুনে বলে, কনক, তুমি যতটা নরম তুলতুলে স্বভাবের হবে, সবাই তোমাকে ততটাই পেয়ে বসবে। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন 1000 বার চেষ্টা করেও বাঁকা করতে না পারে। ভাঙা তো দূরের কথা, নিজেকে শক্ত করো। আমাকে পাশে পাবে না তুমি। তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। তোমাকেই তোমার ভেতরে স্বীয় সত্তাকে জাগাতে হবে। কাল থেকে ভাত খাওয়া বাদ দিয়ে সিমেন্ট বালু খাই তাহলে? মুর্তাজ হতাশ চোখে স্ত্রীর পানে চায়। কণিকা বেগম মাথা নত করে নেয়। মুর্তাজ আলী শান্ত সুরে বলে, তুই তো করে কেন করছো মায়ের সাথে? একজন যাচ্ছে তাই বলে অপমান করবে? তার মানে এই না আমিও তারই পথ অবলম্বন করব? ভদ্র ভাষায় ভদ্রতার সাথে জবাব দাও। তো কেউ পাটকেল মেরে আমার মাথা ফাটিয়ে দিলে আমি তাকে গিয়ে নীতিমালা শোনাবো যে কাউকে মারা অনুচিত, আর সেও ভুল স্বীকার করে গদগদ হয়ে যাবে? বলছি, আমার মাথা ফাটালে আমি কণিকা তাকেই ফাটিয়ে দিব। কণিকার দৃঢ় গলা। মুর্তাজ আলী প্রসন্ন হাসে। রাতে শেরতাজ আলী আসলে ঘরোয়া সালিশ বসে। আসামি কণিকা বাদী, কুলসুম বেগম, পারভিন ও মমতাজ সাক্ষী। কোনো উকিল সাহেবের দেখা মিলে না। তবে জর্জ সাহেব, শেরতাজ আলী, কুলসুম বেগমের কান্না হাহাকারে ভরপুর জবানবন্দি শোনা হয়। কণিকাকেও সুযোগ দেওয়া হয়। কণিকা স্বামীর পানে তাকায়। মুর্তাজ আলী চোখে আশ্বাস দেয়। এটা দেখে কুলসুম বেগম আক্রোশে ফেটে পড়ে। নিজের পেটের সন্তানই যখন 2 আনার দাম দেয় না, পরের বিটি কি দিব? যারে 10 মাস পেটে থুইয়া খাইয়া না খাইয়া মানুষ করলাম, সেই এখন বউয়ের দাস। বউয়ের আগে পিছনে ঘুরে, মায়ের চোখে দেখে না। বুঝি তো বুঝি, কে কলকাঠি নাড়ায়? নিজ পেটের সন্তানই দেখবার পারে না আমারে। আল্লাহ,
তুমি মরণ দাও না কেন আমারে? মুর্তাজালি শান্ত চোখে মায়ের দিকে তাকায়, নরম গলায় বলে, আমি না তোমার পক্ষ টানছি না কণিকার, আমি এখানে নিরপেক্ষ হিসেবে দাঁড়িয়ে। তুমি যখন আমার প্রসঙ্গ টানলে তাহলে আমিও দুইটা কথা বলি। কণিকা দরিদ্র ঘরের, তাই বলে কি ওর প্রতি তোমার এত রাগ? সবসময় যাচ্ছে তাই বলে অপমান করো। শাশুড়িও এমন হয়, ও তোমাকে কত সুন্দর করে মা ডাকে, তার কি এই মর্যাদা দাও তুমি? ও তো মুখ বুজে সহ্য করে বলে তুমি আরো পেয়ে ধরো। আজ ওর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুললে, এটা ছোট ব্যাপার না মোটেও। কাজটা তুমি ঠিক করনি মা। বাবার ইশারায় থেমে যায় মুর্তাজ। শেরতাজ আলী কণিকাকে বলতে বলে। কণিকা মাথা নত করে সবটা খুলে বলে আস্তে ধীরে। সেও যা বলেছে তাতেও রাগ ঢাক রাখে না। শেরতাজ আলী সবটা শুনে কুলসুম বেগমকে কড়া গলায় শাসন করে। কণিকার হাত ধরে ক্ষমা চাইতে বলেন। কুলসুম বেগম জ্বলে উঠে, তবে স্বামীর শক্ত চাহনি দেখে আর অবাধ্য হয় না। শাড়িত নজরে কণিকার হাত ধরে শুধু, তবে মুখ ফুটে কিচ্ছুটি বলে না। কণিকাকেও সামান্য বেয়াদবির জন্য ক্ষমা চাইতে বলে। কণিকা বেগম শ্বশুরের কথায় দ্বিরুক্তি করে না, শাশুড়ির হাত ধরে ক্ষমা চায়। তবে আজকে সে অনেক কিছুই শিখল। দুর্বলদের উপর সবলদের জুলুম চিরকাল, তাই স্বীয় দুর্বলতার সাথে আগে লড়তে হবে। শাশুড়ি যেমন কখনো মা হতে পারে না, তেমনি ছেলে বউ কখনো মেয়ে হতে পারে না। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। বউ শাশুড়ির সম্পর্কটা ওয়ালের ফাংশনের মতোই ফর্মুলায় ভরা। শশী বউ, কবে ফিরছো? আবেগ মিশ্রিত কণ্ঠস্বর কানে বাজতে শশী গা ছেড়ে দেয় চেয়ারে। আশেপাশে এত হই হুল্লোড় যেন নিমিষেই বন্ধ হয়ে গেল। কিছুই আর কানে বেজে বিরক্ত করছে না। শশীর বিরক্তে মাথা আদলে হাসির খেলা করে। আমি ফিরে কি করব? তুমি তো চাইতে না আমি তোমার কাছে থাকি, কাছে গেলেই তো ছ্যাদ করে ওঠে, তাই দূরেই সই। ফোনের ওপাশে নিশ্চয়তায় ছেয়ে যায়। শশীও অধীর আগ্রহে ফোন কানে রেখে আছে। কাঙ্ক্ষিত জবাব না আসে রমণী ছটফট করে উঠল, যেন ফোন নিয়ে উঠে হইচই থেকে একটু দূরে নির্জনে যায়। কোথায় হারিয়ে গেলে শের? আম্মা বললো আবারও চিল্লাচিল্লি করেছো, খাচ্ছ না কিছু? কি হয়েছে শের? না, জবাব আসে না। শশী খানিকক্ষণ জবাবের আশায় চুপ থাকে। শেষে নীরবতায় মেজাজ বিগড়ে গেল। ধমকের সুরে বলে, হয়েছেটা কি বলবে? ছোট বাচ্চাদের মতো বিহেভ তোমার। কিছু বলবে না যখন ভেতরে বসে বসে পাহাড় জমিয়ে রাখো? কচুবনের কালাচাঁদ। শ্বশুরমশাই ঠিক বলে, গাধা তুমি। সরি ডিস্টার্ব করার জন্য, রাখছি। বলেই কল কেটে দেয়। শশী আহাম্মকের মতো ফোন কানে রেখে দাঁড়িয়ে রয়। তাকে রাগ দেখাচ্ছে, কিছু বলবে না, আবার তেবার দেখাবে। শশী দাঁত কটমট করে আবারও ছাদ থেকে নেমে আসে। মাথা তার বেজায় গরম। বর্তমানে ফুপুর বাড়িতে আছে সে। ফুফাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে পরিবারের সবাই এসেছে, সাথে ছোট্ট কুঞ্জ, মিহির ভাই, শিরিন আপু এখনও তার সাথেই আছে। বাড়ি যাবে না সে, তার নাকি ওদের সাথে থাকতেই ভালো লাগছে। প্রায় 20-25 দিন গড়াবে তাদের বাড়িতেই এই বাচ্চা ছেলেটা। মা বাবা কারোর জন্যই কাঁদবে না, সারাক্ষণ ফুয়াদের সাথে খেলবে, ঘুরবে, মজা করবে। রাতে শশীর পাশে গুটিসুটি মেরে ঘুমাবে। এক ঘুমে রাত সাবার। কণিকা বেগম ফোন করে কতবার ধামকে বাড়ি ফেরার কথা বললেও তার এক কথা, ওই বাড়ি তার ভালো লাগে না, সে যাবে না। শশী বউ গেলে তবেই যাবে। মুর্তাজালি নিতে এসেছিলেন কয়েকবার। বাচ্চা ছেলেটা কান্নাকাটি করে খুব, বাধ্য হয়ে রেখে যান। শশী ছাদ থেকে নেমে যায়। আজ বউ ভাতের অনুষ্ঠান। বাড়ি ভর্তি চেনা অচেনা মেহমান, তাদের ভিড় কাউকে খুঁজে পায় না। শশীর বিরক্তে সীমা ছাড়িয়ে গেল বোধহয়। সে বউয়ের ঘরে গিয়ে দেখে তার মা জননী মধুর আলাপ জুড়ে দিয়েছে আরো আত্মীয় স্বজনের সাথে। সে শুনতে পায় তার ফুপু বলছে, বৌমা আমার যেমন গুণবতী তেমনি লক্ষ্মীবতী, বাড়ির কাজেতে পটু, সাথে পড়াশোনাতেও পটার, গানটাও ভালো গাইতে পারে, সেলাইয়ের কাজে একবারে নিপুণ হাত, রান্না খেলে হাত চাটতে বাধ্য, আচার আচরণও কেউ খুঁত ধরতে পারবে না। শশী ভেবাচাকা খেয়ে যায়। আরে বাস, এ তো অলরাউন্ডার, একেবারে গুণবতী, তার উপর লক্ষ্মীবতী। এদিকে এসে তো চাপাবতী, মানে কাজে যতটুকু আছে চলনসই, তবে চাপাতে তাকে কেউ হারাতে পারবে না। সে ভালোই চাপা মারতে পারে। শশী গলা খাকারি দিয়ে বলে, ফুপি সব ঠিকঠাক আছে, কিন্তু রান্না খেলে হাত চাটবে কেমন যেন শুনতে লাগছে। আমি বাবা কারো হাত চাটতে পারবো না, এই জন্য যদি ভাবির হাতের রান্না থেকে বঞ্চিত হতে হয় হব। উপস্থিত জনরার মাঝে হাসির রোল পড়ে যায়। নববধূর চোখে মুখে লজ্জারা ঘুরপাক খায়। শশীর ফুপি হাসনা বানু বেজায় ছুটে যায় শশীর উপর। শশীর মায়ের দিকে তাকিয়ে বলে, মেয়েকে একটু আদব কায়দা যদি শিখাতেন ভাবি, বড়দের সাথে সব বিষয় হাসি মশকরা ভালো শোনায় না। আর ও এখন আর ছোট নেই, বিয়ে হয়েছে। জামাইয়ের বাড়ি এরকম চোপা করলে রোজ রোজ ঝগড়া লেগেই থাকবে। শশীর মুখখানা চুপসে যায় মরিয়ম বেগমের কঠোর চাহনি দেখে। আজ তার গাল লাল হবেই মনে হয়। সে মানে বলে কেটে পড়ে সেখান থেকে, কিন্তু লাভ হলো না বুঝি।
মরিয়ম বেগম মেয়ের পেছনে আসেন, হাত শক্ত করে চেপে ধরে একটা রুমে নিয়ে যায়। সেখানেও মানুষের ঢল, তবে ব্যালকনিতে নিয়ে দরজা বন্ধ করে চাপা স্বরে ধমকে বলে, মুখটা বন্ধ রাখতে পারিস না? আর তোকে এক কথা কতবার বলতে হবে? সবখানে তোর রাজত্ব চলবে না শশী। সবার সামনে আমাকে কিভাবে অপমানিত হতে হলো? শশীর মুখশ্রী থমথমে, সে থমথমে গলায় জবাব দেয়, আমার মুখ যা মন চাইবে বলবো। আর আমি মজা করেছি করে বলছি, এতে তোমার ননাসের এত ঘা হয় কেন? মরিয়ম বেগম ইচ্ছে করে ঠাস করে একটা লাগিয়ে দিতে বেয়াদব, কিন্তু দেয় না। এই মেয়ে নিজ মর্জি বুঝে চলবে, এখন কিছু বললে তামাশা না করে বসে। সে চোখ শাসিয়ে চলে যাবে। শশী জিজ্ঞাসা করে, কুঞ্জ কোথায়? খেয়েছে কিছু বাচ্চাটা? লুকোচুরি খেলছেন বাকি বাচ্চার সাথে। খাইয়ে দিয়েছি, খালি পারিস ভংচং করতে। বাচ্চাটা কখন কি করে না করে তার খেয়াল নেই। বলতে বলতে তিনি চলে যায়। শশী ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে রাখে, নিজের উপরই বিরক্ত হয় ঢের। কিছু সময় নিজেকে শান্ত করে ফোনের ডায়াল প্যাড ঘেটে শাশুড়ির নাম্বার বের করে কল লাগায়। প্রথমবার রিং বেজে কেটে গেল। শশী আবারও কল দিল, এবার সাথে সাথেই রিসিভ হয়। শশী লম্বা সালাম দিয়ে বলে, আমা, আপনার ছেলে আমায় পাগল বানিয়ে ছাড়বে। ফোনের ওপাশ থেকে কণিকা বেগমের কণ্ঠস্বর ভেসে আসে, সোজাসুজি বলো। শশী ব্যালকনির গ্রিলে আলতোভাবে মাথা ঠুকরিয়ে নাটকীয় সুরে বলে, আলাবোলা বলে পাগলের সাথে নিকানামা পরিয়ে দিলেন। কাজটা মোটেও ঠিক করেন নাই আম্মা। নাম সে, অথচ স্বভাব সে পুরাই ওন্দা বিলাত। আমিও মনে হয় খুব শীঘ্রই পাগল হয়ে যাব। শশী, কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে বলবে। তুমি মজা ছলে বললেও সামনের ব্যক্তি সেই কথা দ্বারা আহত হতেই পারে। আমার ছেলে পাগল নয়, সে মানসিকভাবে একটু ডিপ্রেসড, কিন্তু তুমি খুবই ইনম্যাচিউর শশী বউ। কণিকা বেগমের কাটকাট গলায় শশীর শির দ্বারা সোজা রেখে দাঁড়িয়ে থাকে। সত্য কথা সত্যিই তেতো হয়। শশী আজকে বুঝলো যেন। সে অধরে অধর চেপে ছোট্ট শ্বাস ছাড়ল। আম্মা, সোকল শাশুড়ি শাশুড়ি কথাবার্তা বলবেন না তো। আমি তোমার সোকল শাশুড়ি, ভাববে না মেয়ে মেয়ে বলে মুখে ফেনা তুলবো। তোমার আহ্লাদ বিরক্ত লাগছে, সোজা কথায় এসো। অপমানে শশীর মুখ লাল হয়ে আসে। তার সাথে এভাবে কেউ কথা বলে না বললেও শশী মোটেও সহ্য করে না। মুখের উপর দুটো জবাব দিয়ে চুপ করিয়ে দেয়। সে গম্ভীর মুখে বলে, আম্মা, আমি মোটেও আহ্লাদ করছি না। তবে আপনি বিরক্ত যেহেতু হচ্ছেন, তাহলে রেখে দিই বরং। তোমার ইচ্ছে। আর হ্যাঁ, তোমরা কবে ফিরছো? কুঞ্জকে পাঠিয়ে দেবে, ওর স্কুল মিস যাচ্ছে কতদিন হলো। কালকেই ফিরবো, রাখছি। আসসালামু আলাইকুম। বলেই শশী জবাবের আশা না করে কল কেটে দেয়। আশ্চর্য, সবাই তার উপর কেন মেজাজ দেখাচ্ছে। শশী ব্যালকনি থেকে বেরিয়ে আসে। ঘুটঘুটে অন্ধকার চড়ে আছে রুম জুড়ে। ঝিঝি পোকার ডাক আর মশার ভোঁ ভোঁ শব্দ শোনা যায়। শেরতাজালি কানন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে উদাস মনে। এক পায়ে ভর দিয়ে স্ক্র্যাচারের সাহায্যে দাঁড়িয়ে আছে। 7 দিন হবে টুকটাক হাঁটাচলা করতে পারে সে। এ নিয়ে বাবা মুর্তাজালি কম খোঁচা দেয়নি। লেগ পুল করে তার কানের পোকা বের করে দিয়েছে। সে অ্যাক্সিডেন্টের শুরুতে কয়েকবার বলেছিল সে আর হাঁটতে পারবে না, সবাই মিথ্যা বলছে। চিল্লাচিল্লিও করেছিল অনেক, সেটাই মনে করিয়ে দিয়ে এখনও টানা দেয়। কাননের মলিন মুখটায় হাসি ফুটে ওঠে। সে হাসি বিস্তার লাভ করে চিরচেনা সেই সম্বোধনে। সে ঘাড়না ঘুরিয়ে বলে, কিছু বলবে আব্বু? সে তো অবশ্যই। এই রাতের বেলা ঘর অন্ধকার বানিয়ে ভূতকে আহ্বান করছিস নাকি? বলি, ঘরের পেতনির কথা ভুলে যাস না। কানন বাবার কথায় ক্ষীণ হাসলো, তবে কিছুই বলল না। মুর্তাজালি ছেলের পাশে দাঁড়ায়। ব্যালকনির গ্রিল ধরে ছেলের সাথে রাতের অন্ধকারে ডুবে যায়। চুপচাপ বুনো বুনো পাতা তাদের নীরবতার আলাপের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। নীরবতা ভেঙে মুর্তাজালি ছেলের কাজ চাপড়ে বলে, চল, রাতের শহরে ঢু মেরে আসি খানিক বল। কানন ভ্রু কুচকে বিরক্ত মুখে তাকায়। নিজ ভাঙা পা দেখিয়ে বলে, ভাঙ্গা পা নিয়ে? গাধার বাচ্চা, এক পা ভেঙেছে তো কি হয়েছে? আরেক পাকে শশী বউ নিয়ে গেছে নাকি? চল, উটকো বাহানা দিস না। তুই আস্তে ধীরে বের হ, তোর মায়ের চায়ের ফ্লাক্স চুরি করে আনছি আমি। বলেই দ্রুত পায়ে চা চুরি করতে চলে যায় মুর্তাজালি। কানন হাবলার মতো দাঁড়িয়ে থাকে। মা জানতে পারলে আজ রাস্তাতে রাত্রি বিলাস করতে দিবে। তবুও মনের এককুল একটু নিরিবিলি শহর ঘুরে দেখার খায়েশ জাগায়। এই 4 দেয়ালের বন্দিবাস যেন কয়েকদিন হলো শ্বাস আটকে নিচ্ছে। সে ক্রাচে ভর দিয়ে রুমে আসলে আলমারি খুলে একটা ঘিয়ে রঙের চাদর গায়ে মুড়িয়ে বের হয়। মা নিশ্চয় এখন বই পড়ছে। বাবা কি চায়ের ফ্লাক্স চুরি করতে সফল হবে? মোটেই না। মায়ের হাতে ধরা পড়ে একটা বড়সড় ঝাড়ি খাবে নির্ঘাত। কারণ মুচকি এসে বাড়ির মেন ফটকের কাছে যায়। একটু পরে বাবার বিরক্তে ঠাসা বদনখানি নজরে আসে। হাতে চায়ের ফ্লাক্স তো আছে, তবে মুখ দেখে সে নিশ্চিত ঝাড়ি তো পড়েছে। কারণ মুচকি এসে গলা খাকারি দিয়ে বলে, কি দরকার ছিল চায়ের? রাস্তায় চায়ের দোকানে অভাব বুঝি? এখন তুমি ঝাড়ি খেয়ে ফিরলে?
আমি খাবো কয়েক দফা। মুর্তাজালি দাঁত কিরমির করে বলে, চুপ থাক আহাম্মক। তোর মায়ের সাহস আসে নাকি আমাকে ঝাড়ি দেওয়ার? সে তো 20-20 দিন হয়েই গেল আমার সাথে কথাই বলে না। শেষের বাক্য করুণ শোনালো যেন। কানন বাবার দুঃখে দুঃখ বোধ করে। বাবা ছেলে দুজনে মিলে বের হয় সাবধানে। মুর্তাজালি ছেলের কাঁধ মিলিয়ে আস্তে করে সিঁড়ি বেয়ে নামতে সাহায্য করে। সিঁড়ি বেয়ে নেমে কানন হাঁপিয়ে ওঠে। সে সিঁড়ির নিচে বসে বলে, আমি আর হাঁটতে পারবো না আব্বু, এভাবে হাঁটা যায়? বিরক্তকর জিনিস। বলে স্ক্র্যাচারটা ছুঁড়ে ফেলে দেয়। বিরক্তিতে মুখটা তার তেতো হয়ে গেছে। এত রাগ হচ্ছে কেন তার? মুর্তাজালির চোখের আকার বড় হয়। স্ক্র্যাচারটা তুলে কাননের বাহুতে ঠাস করে মেরে দিল, জোরে নয় আলতোভাবে। কানন বিস্ময়কর চাহনিতে বাবার দিকে তাকিয়ে। মুর্তাজালি ধমকে বলে, গাধার বাচ্চা, এটা আমার বাবা ছিল, তোকেই দিয়েছি হাঁটার জন্য। তুই ফেলে দিয়ে আমার মরহুম বাবাকে অপমান করিস? সেহেতু তুমি আমাকে গাধার বাচ্চা বলে আমার বাপকে সরাসরি গাধা বলে অসম্মান করো। আমি কিছু বলি? বলো। কাননের কথায় মুর্তাজালির চোখ কপালে। গাধার বাচ্চাটা তাকে গাধা বলছে? সে স্ক্র্যাচারটা দিয়ে আরেকটা লাগিয়ে দিল। বলবি কিভাবে? বাপের প্রতি দরদ থাকলে তো। বলদ কোথাকার, আমি তোকে গাধার বাচ্চা বলি তার মানে এই না আমি গাধা। গাধা হলো তোর মা। সুন্দরী মেয়েরা যে গাধা হয় তার প্রত্যক্ষ প্রমাণ তোর মা। মহিলার মাথায় গোবর ভর্তি, একটু জায়গা ফাঁকা পেলে সেখানে রাগের পাহাড় জমে। মহিলা আমার জীবনটায় ঝামা ঘষে দিল। কানন আর চোখে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু একটু অপেক্ষা করো, ফোনটা বের করে নেই। কেন? রেকর্ড করে মাকে শোনাবো। মায়ের সামনে তো ওন্দা বিড়ালের মতো ঘুরঘুর করো। আড়াল হলেই তোমার শুরু হয়ে যায়, তাই না? আমার মায়ের নামে আলতু ফালতু কথা বলবে না। মুর্তাজালি শান্ত চোখে ছেলের দিকে চায়। কানন ও বাবার চোখে চোখ রাখে গম্ভীর মুখে। পরপরই বাবা ছেলের হাসির জোয়ারে ভেসে যায় কুলকিনারা। যেন সেই ছোট্ট বেলার পাতা উল্টে পাল্টে দেখা হলো। বাবা ছেলের দুষ্টু মিষ্টি খুবই স্বল্প স্মৃতির পাতা আবারও তাকঝাক হলো বুঝি। মুর্তাজালি হাসি থামে ছেলের মাথায় চর মেরে বাবরি চুল মুঠোয় ভরে বলে, কি পীর বাবাদের মতন বাবরি রেখেছিস? রাস্তায় হেঁটে গেলে বলবে তুই আমার বাবা। দেখ আমাকে দেখ, এখনো কতটা ইয়াং লাগে। তোর বয়সী কত মেয়ে লাইন মারে, সেটা তোর মায়ের ভয়ে পাত্তা দিই না। বলে একটু ভাবনায় কানন তেচরা নজরে তাকায়। মুর্তাজালি ছেলের গালে আলতো চর মেরে বলে, ওঠ না রে বাপ আমার, বেশি দূর যাব না, সামনে গলি দিয়ে ঘুরে আসবো। কানন বাবার সহযোগিতায় উঠে দাঁড়ালো। স্ক্র্যাচের ভর দিয়ে হাঁটতে থাকে ধীর গতিতে। মুর্তাজালি ছেলের পেটের কাছটায় টি শার্ট মুঠোয় ভরে হাঁটতে থাকে। যদি পড়ে টরে যায় ছেলের মা তো তাকে ঘরেই তুলবে না। হাঁটতে হাঁটতে দুজন নির্জনে চলে যায়। ফাঁকা চাপা গলি ধরে হাঁটে বাবা ছেলে। কারো মুখে রা নেই। শুনশান রাস্তায় কুকুরের দখলে। মাঝে মাঝে ঘেউ ঘেউ করলেও উঠে এসে তাড়া করে না। এদিক দিয়ে সভ্য আছে। সুশীল কুকুরের দল বলা যায়, অবশ্য হবে না কেন। মালিক পালিত কুকুর সব কয়টা তাদের এলাকাতেই ঘুরে বেড়ায়। তাদের দোরগোড়ায় গিয়েও মাঝে মাঝে এক ঠ্যাং তুলে নিজ কার্য চালিয়ে আসে। একবার তো গ্যারেজে রাখা কাননের বাইককে ধুয়ে দিয়েছিল। তখন অবশ্য কানন সদ্য ভার্সিটি পড়ুয়া যুবক। কুকুর ছানা হাতে নাতে ধরা পড়েছিল সেবার। কানন ছানাটাকে বস্তায় ভরে অনেক দূরে রেখে এসেছিল শাস্তিস্বরূপ। বাইকটা তার প্রথম প্রেমিকা কিনা। কুকুর ছানার মালিক সহ মা বাড়িতে এসে ঝগড়া করে গিয়েছিল। এই নিয়ে কণিকা বেগম কাননের বাইকের চাবি কেড়ে নিয়েছিল 1 মাসের জন্য। ভাবতেই কাননের মুখে হাসির উদয় হয়। মুর্তাজালি লক্ষ্য করে নিজেও হাসে। বড় বড় বিল্ডিং এর ফাঁক করে উকি দিয়া এক ফালি জ্যোৎস্না দেখে বলে, ছোটবেলায় রোজ রাতে তুই জ্যোৎস্না দেখার জন্য বায়না ধরতি। থমকে ধমকেও কাজ হতো না। তোকে ছাদে নিয়ে একা রেখে আসতাম। ভাবতাম ভয় পাবি আর বায়না করবি না, কিন্তু না। ওই রাতের অন্ধকারে নির্জন ছাদে একাই শুয়ে থাকতি, হা করে জ্যোৎস্না গিলতি। ছাদের দরজার আড়ালে লুকিয়ে থেকে মশার কামড়ে অতিষ্ঠ হয়েই তোর কাছে গিয়ে বসতাম। কাননও হাঁটা থামিয়ে আর চোখে দূর নীলিমার এক ফালি চাঁদ দেখে মুখ ফিরিয়ে নিয়ে হাসে ক্ষীণকায়। অন্ধকারে কিসের ভয়? আমার তো বেশ ভালোই লাগে। আর অন্ধকার রাতের জ্যোৎস্না অপরূপ সৌন্দর্য আমায় বারংবার মুগ্ধ করে। মুর্তাজালি মুখ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মুচড়িয়ে বলে, ওসব জ্যোৎস্নাবিলাস আর 2-1 বছর পর জানলা দিয়ে পালাবে আব্বাজান। এখন তো ঘরে চাঁদ আছে। কয়েকদিন পর মিনি মিনি আরো একটা চাঁদের আগমন ঘটবে। তখন সেসব চাঁদ দেখে কুলকিনারা খুঁজে পাবেন না। ঘুরিয়ে ফিরিয়ে বললেও কাননের বুঝতে বাকি থাকে না চাঁদকে আর মিনি চাঁদি বা কারা। একটু লজ্জা পেল বই কি। সে মৃদু কেশে গলা পরিষ্কার করে বলে, আর হাঁটতে পারছি না, কোথাও বসি, চা খাই। মুর্তাজালি ছেলেকে ধরে নিয়ে সামনের এক বাড়ির সম্মুখ দুয়ারে সিঁড়ির উপর বসিয়ে দেয় কাননকে। ফ্লাক্সের উপর কাপের মতো ঢাকনাটাই চা ঢেলে বাবা ছেলে শেয়ার করে চায়ের স্বাদ উপভোগ করে। কণিকা বেগমের হাতে বানানো চা দুজনেরই বেশ পছন্দের। রাতের হালকা শীতল পরিবেশে নির্জন শুনশান নীরবতায় যেন চায়ের স্বাদ আরও বাড়িয়ে দিল।
এমন নিস্তব্ধ মুহূর্তের কাননের ফোনটা টুংটাং শব্দ করে তুলে কানন বাবার হাতে চায়ের কাপ দিয়ে ফোনটা বের করে। স্ক্রিনে শশী বউ নামটা জলজল করছে, সাথে শশীর হাস্যোজ্জ্বল মুখটা ভাসছে। মুর্তাজালি আর চোখে লক্ষ্য করে গলা খাকারি দিয়ে উঠে দাঁড়ালো। চলে যাবে কানন মুখটা ছোট বানিয়ে বাবার হাতে ফোন ধরিয়ে চায়ের কাপ টেনে নেয়, কিছু বলে না। মুর্তাজালির কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ওদিকে ফোনের ওপাশে শশীর গলা ভেসে আসছে। মুর্তাজালি কানে ফোন ধরতে সব স্পষ্ট শুনতে পায়। সে অসহায় চোখে ছেলের দিকে চায়। আহারে বেচারা, ছেলের জন্য তার দুঃখ প্রকাশ করতে ইচ্ছা করছে। এ তো তার মহিলার থেকেও ভয়ানক। সে কেসে গলা পরিষ্কার করে সালাম দেয়। আসসালামু আলাইকুম শশীমা, আমি তোমার আব্বু বলছি। কি হয়েছে মা, গাধাটা আবার কি করলো? শশীর হাত ফসকে ফোনটা ধরাম করে নাকের উপর পড়ে। ব্যথায় নাকটা মনে হয় ফেটে গেল। মুখ বিকৃত করে বিড়বিড় করে। ফোনের কথা স্মরণে আসতেই শশীর পিলে চমকে যায়। আশ্চর্য, সে তো তার শেষ সাহেবকে তুলোধুনো করছিল। শ্বশুর মশাই আসলো কোথা থেকে? হায় আল্লাহ, এখন কোন মুখ নিয়ে শ্বশুর মশাইয়ের সামনে দাঁড়াবে? শশী দাঁত কিরমির করে শেরতাজের ভাবলীলা সাঙ্গ করার পণ করে ফোন কানে রেখে নমনীয় সুরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।